তো আশা করি আপনাদের সাথে আরও মাস দেড়েক কাজ করে আপনাদের থেকে অনেক কিছু শিখতে পারবো। আপনারা 11টা প্রাধান্যের কথা বলেছেন, এই প্রাধান্যগুলো এখন কোন পর্যায়ে অগ্রগতি আছে এটা এই তালিকায় আমাকে দেয়া হয়নি, তো নিশ্চয়ই আমি জেনে যাব, আজকে দিন শেষেই হয়তো জেনে যাব। আমাদের এখানে একটা অভিলক্ষ্য আপনারা দিয়েছেন, কিন্তু সামগ্রিকভাবে গণমাধ্যমেরও কিন্তু অভিলক্ষ্য থাকা উচিত। মানে সরকারের একটা প্রতিষ্ঠানের যেমন একটা অভিলক্ষ্য থাকে, গণমাধ্যম তা সেটা রেডিওই হোক, টেলিভিশনই হোক, চলচ্চিত্রই হোক, অনলাইনই হোক, সামাজিক যোগাযোগ মাধ্যম, যদিও গণমাধ্যম না, কিন্তু অনেক সময় দেখা যায় মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা যে খবর পাচ্ছি না সেটা তারা দিয়ে দিচ্ছে। সকলেরই আসলে একটা অভিলক্ষ্য থাকলে আমরা তথ্যের ফ্লোটাকে সেভাবেই এগিয়ে নিয়ে যেতে পারবো, যেভাবে এগিয়ে নিয়ে গেলে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথটা সহায়ক হবে। আমরা সম্প্রচার কমিশনের যে আইনটা সেটা প্রায় শেষ পর্যায়ে আশা করছি নিয়ে আসতে পারবো। আমাদের এখানে দেখলাম যে প্রেস কাউন্সিল 1974 সালের আইনটা নিয়ে আপনারা বেশ এগিয়েছেন, সেটাও একটা কাজের ক্ষেত্র হতে পারে। আরেকটা হচ্ছে স্বাধীন গণমাধ্যম কমিশন, এটা আমি জানি অনেক বড় একটা, সেটা নিয়ে কাজ যতটুকু আগানো যায় আগাবার চেষ্টা করব। তো আমার মনে হয় যে তথ্য মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে এই বার্তাটা দেওয়া জরুরি যে আমাদের মন্ত্রণালয়ের দরজা সবসময় আপনাদের জন্য খোলা, যে তথ্য আপনারা চান আমরা আপনাদেরকে সহায়তা করব। আপনাদের কাছ থেকে ইন্টার্ন আমাদের প্রত্যাশাটা হচ্ছে সঠিক তথ্যটা মানুষের কাছে পৌঁছে দিতে সরকারকে সাহায্য করবেন। এই সময়টা অত্যন্ত ক্রুশাল একটা মোমেন্ট। এই সময়টা যেমন আকাঙ্ক্ষার দোলাচলে আমরা আছি, প্রত্যাশার একটা দোলাচলে আমরা আছি, এটা যেন জাতির পূরণ হয়, সেখানে গণমাধ্যমের যে ভূমিকাটা পালন করা উচিত সেই ভূমিকাটা নিশ্চয়ই আপনারা পালন করবেন, এবং আপনাদের যতটুকুন সাহায্য সহযোগিতা লাগে সেটুকুন ব্যাপারে আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। তো আমি আজকে এই পর্যায়ে এইটুকুনি বলি, আমি মনে করি দেশের যে কোনো একটা ইস্যুকে এগিয়ে নিতে গণমাধ্যম যে ভূমিকাটা রাখে সেটা, গণমাধ্যম স্বাধীন হোক, আমাদের গণমাধ্যম শক্তিশালী হোক, আমাদের গণমাধ্যম জনমুখী হোক, আমাদের গণমাধ্যমে নিজস্ব জবাবদিহিতার মেকানিজম থাকুক, এবং গণমাধ্যমকে সাথে নিয়ে স্বৈরাচারের যে শৃঙ্খল আমাদের সমাজে এখনো রয়ে গেছে সেটা ভেঙে দিয়ে আমরা গণতন্ত্রের পথে আমাদের যাত্রা শুরু করি, এটাই প্রত্যাশা। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে সংস্কার কমিশনের যে রিপোর্টটা, সেই রিপোর্টটি আজকে উপস্থাপনাতে আপনারা দেখেছেন, একেবারেই কোনো কাজ হয়নি তা না, তবে আউটকামটা আলোর মুখ দেখেনি। এই জন্যই যে তিনটা বিষয় আমি বললাম, একটা হচ্ছে সম্প্রচার কমিশন, একটা হচ্ছে প্রেস কাউন্সিল, একটা হচ্ছে স্বাধীন গণমাধ্যম কমিশন, এই তিনটাকে প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করব। আপনাদেরও বুঝতে হবে যে আমার সময় খুবই সীমিত। আরেকটা হচ্ছে বিষয়টা উত্থাপন করলেন সাগর রুনি, এই সরকার দায়িত্ব গ্রহণ করার পরেই সেটা নিয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু অনেক দিন আগে ঘটে যাওয়া যে হত্যাকাণ্ডটা, এইটার বিচার হতে হবে হচ্ছে আলামত ভিত্তিক। আমি যতটুকুন জানি এবং বুঝি যে সরকারের এই বিচার করার ক্ষেত্রে সর্বোচ্চ কমিটমেন্ট, কিন্তু বিচারের বা তদন্তের যে প্রক্রিয়াটা সেটা যারা করবে তাদের হাতে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবার জন্য কতটুকুন তথ্যপাত্র আছে সেটা তো আপনারা প্রতিবারই দেখছেন যে তারা তদন্ত রিপোর্ট জমা দিতে পারছে না, আবার সময় পিছাচ্ছে। এটা আসলে আমি মনে করি যে এই হত্যাকাণ্ডের, এটার সাথে জাতির বিবেকের একটা প্রশ্ন জড়িত। একটা দেশে ন্যায় বিচার, সেটার একটা বড় প্রশ্ন জড়িত। এটাকে কোনোভাবেই আনএড্রেসড আমাদের রাখা যাবে না। সরকারের পক্ষ থেকে
যারা তদন্ত করছেন তাদেরকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে সরকার এটার বিচার দেখতে চায় এবং আসলে সাগর রুনির সন্তানের মুখোমুখি দাঁড়িয়ে একটা উত্তর তো আমাদেরকে দিতে হবে। সরকার হিসেবে এই উত্তর দিতে হবে না, জাতি হিসেবেই তো এই উত্তর দিতে হবে। কিন্তু আপনি জানেন যে আমাদের জন্য এটা একটা লিগ্যাসি ইস্যু। হ্যাঁ, তো আমরা আমাদের জায়গা থেকে যতটুকুন করা সম্ভব, যে স্পষ্ট বার্তা দেওয়া দরকার সেই স্পষ্ট বার্তা আমরা দিয়েছি। আমাদের পক্ষ থেকে যতটুকুন করা সম্ভব আমরা সেটা করব। দেখেন, এইটা আনসার হয়তো আজকে এই মুহূর্তে আনসার করাটা একটা প্রিম্যাচিওর অ্যাটেম্পট হবে, কিন্তু আমি সম্প্রচার কমিশন, প্রেস কাউন্সিল বা প্রেস কমিশন আর স্বাধীন গণমাধ্যম কমিশন, এই তিনটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কাজ করতে আগ্রহী, কিন্তু এখানে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি কতটুকুন আছে এটা আমাকে বুঝতে হবে। এটা বুঝে তারপরে আমি আপনাকে বলতে পারবো যে কাজটা আমি কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আর গণমাধ্যম কর্মীদের সাথে তো আমি আমার পেশাগত জীবনের শুরু থেকেই কাজ করে এসেছি। হ্যাঁ, তাদের অন্তরায়গুলো আমি জানি। একটা ভিন্ন রাজনৈতিক গণমাধ্যমের নিজস্ব কিছু সংকট তো তৈরি হয়েছে, সেই নিজস্ব সংকটগুলো উত্তরণে যদি সরকারের কিছু করার থাকে সেটাও করার চেষ্টা করব। কিন্তু সময় কিন্তু আমার হাতে 2 মাসও আসলে নেই, কারণ 12 তারিখে নির্বাচন হলে 2 মাসের সময় আমার হাতে নেই। তো আপনাদের সহায়তা প্রত্যাশা করি। মানুষকে ভয় দেখাতেই তো এটা করা হচ্ছে। মানুষ যত নির্বাচন চাচ্ছে, মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, সরকার যত কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, সরকার যত স্পষ্ট অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, ততই নির্বাচনের ব্যাপারে বা পরিবেশটা একটা এই কাজগুলো করা হচ্ছে। এখন আমরা দীর্ঘ স্বৈরাচারী শাসনের পরে দায়িত্বপ্রাপ্ত একটা সরকার। আমাদের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলতে চাই যে নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, নির্বাচন সেই তারিখই হবে। অপচেষ্টা যে থাকবে, 16 বছরের স্বৈরাচারী শাসনের যে ফুটপ্রিন্টটা রয়ে গেছে, সেটার কিছু কিছু আউটকামই এগুলো। এবং আপনারা যদি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে প্রেস বিবৃতিটা পাঠানো হয়েছে, সেখানে স্পষ্ট করে বলেছি যে নির্বাচনের ভিতটাকে দুর্বল করে দেওয়ার জন্যই এই আক্রমণগুলো করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় এই ধরনের আক্রমণ প্রতিহত করেছে। সরকার বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই ধরনের হীন, কাপুরুষোচিত এবং ষড়যন্ত্রমূলক আক্রমণের জবাব দিবে সঠিকভাবে নির্বাচনটা অনুষ্ঠানের মাধ্যমে। দেখেন, যে ঘটনাটা ঘটেছে তারপরে যদি আমরা প্রস্তুতি না নেই, সেটা তো কোনো বিচক্ষণতার লক্ষণ হলো না। এটাকে আমি প্রস্তুতির কথা বলবো, যাতে করে আমার প্রতিপক্ষ কোনো রকমের আর সুযোগ নিতে না পারে। এটাকে আমি আতঙ্ক বলবো না, আমি বলবো এটা আমাদের প্রস্তুতি। আপনি এই প্রস্তুতির সাথে গ্রেফতার হওয়াকে কেন মিলাচ্ছেন বলেন? অপরাধী পার পেয়ে গেল কোথা থেকে? অপরাধী পার পেয়ে গেল কোথা থেকে? সকল অপরাধী ধরবার জন্য আমরা তৎপর আছি। তো আমরা বলছি না, আমাদের থেকে বারবার স্পষ্ট করা হয়েছে যে অপরাধীকে ধরবার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে, সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। অপরাধী সবসময় 24 ঘন্টার মধ্যে ধরা পড়ে এমন তো না। শুনেন, একটা কথা বলি, নন বেইলেবল আর বেইলেবলের মানেটা আপনাকে বুঝতে হবে। নন বেইলেবল হলেও বিচারক চাইলে বেইল দিতে পারেন, বেইলেবল হলেও বিচারক চাইলে গ্রেফতার করতে পারেন। কোঅর্ডিনেশন হচ্ছে না, এই কথাটা আপনাকে কে বললো? দুটোই তো কথা বলেন। একদিকে বলেন বিনা বিচারে আটক রাখা হয়েছে, আরেকদিকে বলেন জামিন কেন পেল, আবার বলেন জামিন কেন দেওয়া হলো না। সেটা না, কোঅর্ডিনেশন না, সে সম্পর্কে তো আপনার হয়তো কোনো ধারণা নাই। আপনি একটা ঘটনাকে দিয়ে যদি বলে দেন যে কোনো জায়গায় কোনো কোঅর্ডিনেশন নাই, এটা ঠিক কথা হচ্ছে না। হ্যাঁ, কাজে কোঅর্ডিনেশন না থাকলে যে কি অবস্থাটা হতো এই সম্পর্কে আপনার হয়তো আমাদের হয়তো অনেকেরই বোঝাপড়ার ঘাটতি রয়ে গেছে। কোঅর্ডিনেশন হচ্ছে যে ঘৃণ্য অপরাধটা হয়েছে, সেই ঘৃণ্য অপরাধের অপরাধীকে খুঁজতে সরকার সর্বোচ্চ এবং সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। ধন্যবাদ।